ভারতবর্ষের বিভিন্ন উপজাতি বা উপজাতীয় সম্প্রদায়গুলি স্বাধীনতার পূর্বে যারা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিলেন এবং আর্থসামাজিকভাবে পিছিয়ে পড়েছিলেন তাদের তপশিলি উপজাতি বা শিডিউল ট্রাইব বলে রিজার্ভেশনের আওতায় আনা হয়েছিল দেশ স্বাধীন হবার পর। 1950 সালে দেশের 744টি উপজাতিকে তালিকাভুক্ত করা হয়। তার মধ্যে রয়েছে ত্রিপুরা রাজ্যের 19টি উপজাতি গোষ্ঠী। বিধানসভা থেকে শুরু করে প্রশাসন, শিক্ষা থেকে শুরু করে সরকারি সুযোগ সুবিধা সর্বক্ষেত্রে তপশিলি উপজাতিদের জন্য আসন সংরক্ষিত রয়েছে। এই সংরক্ষণ যুগ যুগ ধরে চলে আসছে। তবে ইদানিংকালে রাজ্যে এক অংশের উপজাতিদের এসটি স্ট্যাটাস বাতিলের দাবি তুলেছে জনজাতি সুরক্ষা মঞ্চ নামে একটি সংগঠন। কেন হঠাৎ এই দাবি? কাদের এসটি স্ট্যাটাস বাতিলের দাবি উঠছে? কেন উঠছে এই দাবি? সেই সব বিস্তারিত জানার চেষ্টা করছি আমরা, যাতে আপনারা সম্পূর্ণ ব্যাপারটা নিয়ে ওয়াকিবহল থাকতে পারেন। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। সময় এখন একটি বিশেষ টকশো, এসটি স্ট্যাটাস বাতিলের দাবি ও যৌক্তিকতা। আর আজ আমার সাথে রয়েছেন জনজাতি সুরক্ষা মঞ্চের সদস্য প্রীতিময় দেববর্মা। নমস্কার সবাইকে। স্বাগত প্রীতিময় বাবু আপনাকে আজকের অনুষ্ঠানে। প্রীতিময় বাবু, শুভ সন্ধ্যা আপনাকেও। প্রথমে আজ আপনার থেকে জানতে চাইবো যে আপনারা কিছুদিন আগে যে একটি সাংবাদিক সম্মেলন করেছেন এবং তারপর সেটা নিয়ে অনেক চর্চা হয়েছে। আপনারা সেখানে দাবি করেছেন যে জনজাতিদের একটা অংশের এসটি স্ট্যাটাস বাতিল করতে হবে। এখন তার জন্য 25শে ডিসেম্বর আপনারা ডিলিস্টিং র্যালি এবং একটি জনসভার আয়োজন করেছেন। এখন প্রশ্ন হচ্ছে, আপনাদের দাবিটা কি? বেসিক্যালি কেন এই দাবি করছেন এই মুহূর্তে, এবং সেই দাবির মানে এই মুহূর্তে করার পেছনে কারণ কি, সেটা একটু যদি বিস্তারিত আমাদের খুলে বলেন। ধন্যবাদ আপনাকে। প্রথমে এই আমাদের নিউজ ভ্যানগার্ড চ্যানেলের মাধ্যমে যারা এই ত্রিপুরা রাজ্যের শিক্ষিত সমাজের জনগণরা এই নিউজ ভ্যানগার্ড চ্যানেলের মাধ্যমে দেখছেন, তো প্রথমেই আমি জনজাতি সুরক্ষা মঞ্চ একজন সদস্য। আমাদের এই দাবি মূলত আজ থেকে নয়, সেটা বহু বছর আগে 1967 আচ্ছা, কার্তিক উরাং, উনি আমাদের মেম্বার অফ পার্লামেন্ট ভারতবর্ষের, উনি তখনকার সময়ে চিন্তা করেছিলেন যে আমাদের জনজাতির মধ্যে এমন একটা সময় আসবে, আমাদের যে সংস্কৃতি, রীতি, ধর্ম, রীতি, প্রথা, কালচার, এগুলো কোনো না কোনোভাবে এগুলো ধর্মান্তরিত হবে বা পরিবর্তন হবে। এই সব চিন্তাধারা উনি করে একটা দাবিও তুলেছেন। তখনকার সময়ে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। তারপরে উনি ঠিক 2 বছর পরে উনি একটা জয়েন্ট কমিটিও তৈরি করেছেন। কমিটি তৈরি করার পরে উনি সেটা জমা দিয়েছেন। তারপরে আজ অবধি সেই ফাইল পেন্ডিং রয়েছে। এটা জনজাতি সুরক্ষা মঞ্চ নতুন নয়। আমরা ত্রিপুরা যে এই প্রথম আমরা শুনতে পেয়েছি বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে। তো সেটা অনেক বছর আগে আমাদের এই যে জনজাতি সুরক্ষা মঞ্চ গঠন হয়েছিল, তার স্বরূপ আমি বিভিন্ন রাজ্যের একটা তালিকা আছে আমার এই কাছে। বিভিন্ন রাজ্যে বিভিন্ন ভাবে আমাদের শান্তিপূর্ণভাবে র্যালি হয়েছে এই দাবি নিয়ে। তার আগে আমি ছোট্ট একটা আপনাকে বলতে চাই বা আমাদের রাজ্যবাসীকে, যে আমরা কেন এসটি বা শিডিউল ট্রাইব, এই ভারতবর্ষের বিভিন্ন জাতি, বিভিন্ন ধর্মের লোক বসবাস করে, আমাদেরকে কেন ভারতবর্ষের যে সংবিধান 26 নভেম্বর যে 1949 সালে যিনি আমাদের ডক্টর বাবা সাহেব আম্বেদকর লিখেছেন, আমাদের যে ভারতবর্ষের আর্টিকেল বা সংবিধান, কেন আমাদেরকে এই প্রাবধান দেওয়া হয়েছে, সেগুলি আমরা জানতে হবে আগে। তো প্রথমে এদিক দিয়ে আমি ছোট্ট একটা
বিষয় তুলে ধরতে চাই। এখানে 4টা বিষয় আছে যে এসটি কোন জাতিকে কি কারণে দেওয়া হয়। একটা আছে এখানে ভৌগোলিক দূরত্ব। আপনারা জানেন যে আমাদের জনজাতিরা আগে গ্রাম অঞ্চলে বেশিরভাগ বসবাস করতেন। হ্যাঁ, তো সেখানে এই চলাফেরা করার খুবই একটা দুর্গম এলাকা। এন্ড দ্বিতীয় নাম্বার নির্দিষ্ট সংস্কৃতি ও ভাষা। সংস্কৃতি বলতে এখানে আমাদের যে রীতি নীতি প্রথা কাস্টম আমাদের মধ্যে আছে। যেমন কাস্টম বলতে আমি ছোট্ট একটা আপনাকে এখানে একটা উদাহরণস্বরূপ বলতে চাই। আমাদের জন্ম থেকে মৃত্যু অবধি একটা আমাদের জনজাতির মধ্যে একটা রীতি আছে। যে রীতিগুলো ধরুন এই জন্ম হওয়ার পরে 11 দিন বা 13 দিন পরে অন্নপ্রাশন যেটা করি আমরা, বা নাম নতুন শিশুকে আমরা নামকরণ করি। তারপরে যখন বিবাহ হয়, বয়সপূর্ণ হওয়ার পরে যখন বিবাহ হয়, তখন এই যে এই একটা হায়া বা আমাদের যেটা ককবরক ভাষাতে বলে, যেখানে নতুন বউ আর এই স্বামীকে বিবাহ করানো হয়। তো এখানে 7 চক্র দেখেন, আপনি দেখবেন 7 চক্র যেটা আমাদের এই যে বারের নাম, আজকে সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, এটা কিন্তু গ্রহের নাম। তো এই যে 7 চক্র যেটা আমাদেরকে বিবাহতে আমাদেরকে করানো হয়, বিভিন্ন অচাই বা ঘালেমের মাধ্যমে পূজা পদ্ধতি হয়। তো সেই পদ্ধতি 7 চক্রই আপনি এইভাবে দিতে হবে আমাদেরকে, না হলে আমাদের বিবাহ সম্পূর্ণ হবে না। তারপরে যখন মানুষ বৃদ্ধ বয়স বা কোনো রোগে আক্রান্ত হয়ে বা ইনসিডেন্টলি কোনো কারণে যদি মারা যান, মারা যাওয়ার পরে একটা 13 দিনের একটা নিরামিষ বা আনা খেয়ে যারা 13 দিনের শ্রাদ্ধ বা আত্মীয় স্বজনরা, তো এইভাবে আমাদের একটা কাস্টম আছে। তো সেই কাস্টম এখানে কিন্তু সংস্কৃতি আর ভাষা। তারপরে আরেকটা আছে যেগুলা, যে নাম্বারটা আমি বলতে চাই, ঐতিহ্য ও ন্যায় বিচার। আমাদের মধ্যে সেই কাস্টমের মধ্যে আছে আমাদের মধ্যেই গ্রামে বিভিন্ন সর্দার ঠাকুর চৌধুরী, যাকে আমরা বিভিন্ন রাজ্যে সরপঞ্চ বলি, চৌধুরী যেটা আমাদের ত্রিপুরা রাজ্যে সরপঞ্চ। তো ওনাদের মাধ্যমে বিচার আচার হতো। এন্ড এর আগে ঐতিহ্য যেগুলো আমাদের ইতিহাস, ঐতিহ্য মানে ইতিহাস, আমাদের ত্রিপুরা রাজ্যের বিভিন্ন ধরনের দেবদেবীর মন্দির থেকে আরম্ভ করে, এখানে আপনি ধরুন মন্দির, এই আমাদের কক্সবাজার কালীবাড়ি 14 দেবতার মন্দির, এন্ড মাতা বাড়ির মন্দির, এগুলা। এন্ড আমাদের আজকেও আমাদের চোখের সামনে বেঁচে আছে আমাদের যে রাজবাড়ির দুর্গাবাড়ির রাজবাড়ির সামনে, এন্ড বাম দিকে এখানে লক্ষ্মী মূর্তি নারায়ণ। তো এইসব, লক্ষ্মী নারায়ণের মন্দির। তো এইসব হচ্ছে আমাদের ইতিহাস, ঐতিহ্য। তো তারপরে যেটা আমি 4 নাম্বার যেটা বলবো, অর্থনৈতিক সম্প্রসারণ, যেগুলো আমাদের মধ্যে অর্থনৈতিক খুবই দুর্বল ছিল। তো এই সব কারণ, 3-4টি কারণ আমাদেরকে ভারতবর্ষের যে সংবিধানে এসটি বা শিডিউল ট্রাইব আমরা প্রাবধান পেয়েছি। তো এখানে আমি বলবো এই যে আমাদের যে প্রাবধান, কি কারণে আমাদেরকে এসটি দেওয়া হয়, মূলত এই জিনিস আমরা চিন্তা করতে হবে। তো আমাদেরকে ভারতবর্ষের সংবিধান যখনই আমাদেরকে এসটি প্রাবধান দিয়েছেন, আমাদেরকে এই যে প্রাবধান এসটি, আমাদের এগুলাকে বাঁচিয়ে রাখতে হবে। তো আজ মানুষ, আমি আপনার চ্যানেলের মাধ্যমে বলতে চাই, কেন এই যে আন্দোলন, মানুষ কখন আন্দোলন করে? যখনই কোনো জাতি বা উপজাতির ধর্ম, ভাষা বা রীতিনীতি, কাস্টম, প্রথা যখনই সংকটে পড়ে, তখনই মানুষ আন্দোলনে বের হওয়ার বাধ্য হয়। ওকে, আপনি যেটা বললেন যে কেন এসটি, কাউকে কোন জাতিগোষ্ঠীকে এসটি স্ট্যাটাস দেওয়া হয়, আপনি সেটার ব্যাখ্যা দিলেন। ভৌগোলিক দূরত্বের একটা পার্ট রয়েছে 1 নম্বর, 2 নম্বর নিজস্ব সংস্কৃতি ও ভাষা, ঐতিহ্য, ন্যায় বিচার এবং অর্থনৈতিক সম্প্রসারণের জন্য। এখন কথা হচ্ছে এগুলোর জন্য, যেটা বলছিলাম যে আমাদের ভারতবর্ষে 1950 সালে 744টি জাতিগোষ্ঠীকে উপজাতি হিসেবে লিস্টিং করা হয়। এখন
আপনাদের যে দাবিটা আছে যে আপনারা বলেছেন এখানে আপনাদের প্রেস বিজ্ঞপ্তিতে লেখা আছে জনজাতিদের পরম্পরাগত কৃষ্টি সংস্কৃতি ও সামাজিক রীতিনীতি সুরক্ষা ও সংরক্ষণের প্রয়োজনে ভারতীয় সংবিধানের প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে ধর্মান্তরিত ব্যক্তিদের তপশিলি জনজাতি সুবিধা বাতিল করার দাবি নিয়ে সারা ভারতের সাথে তাল মিলিয়ে ত্রিপুরা রাজ্যেও জনজাতি সুরক্ষা মঞ্চ ত্রিপুরা প্রান্তের উদ্যোগে আগামী 25শে ডিসেম্বর 2023 ইংরেজি আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে আয়োজিত হবে ডিলিস্টিং র্যালি এবং জনসভা। এখন কথা হচ্ছে ত্রিপুরা রাজ্যের ধর্মান্তরের সমস্যাটা কি, ইতিহাসটা কি, এবং আপনারা এখানে এই যে ধর্মান্তর বলতে এখানে কি বোঝাতে চেয়েছেন, ধর্মান্তরিত হলে কি সমস্যা হচ্ছে এখানে? দেখুন, এই ব্যাপারে আমি বলবো যে ধর্মান্তর যখনই হয় তখনই একটা জাতি একটা কিছু অংশ ভাগ হয়, গ্রাম ভাগ হয়, বিভেদ হয়, হ্যাঁ, দেশ বিভেদ হয়। আপনি আরো একটা কথা বলতে চাই আপনার চ্যানেলের মাধ্যমে, আমাদের চোখের সামনে যে আজকে আমাদের এই বাংলাদেশি বলুন, পাকিস্তানি বলুন, হ্যাঁ, নেপালি বলুন, এই ধর্মের কারণে দেশ জাতি বিভেদ সৃষ্টি হয়। সেটাতে একটা উদাহরণ দেব আমি ধর্মের ব্যাপারে। আমি আমার জীবনে একদম সত্যিকারের উদাহরণ যেটা বলবো আমি, একদিকে আমি গুরুদেব শান্তিকালীর শিষ্য। আচ্ছা, ওনার যে বলিদান দিবস 27 অগাস্ট, আমরা বিভিন্ন আমাদের যে আশ্রম 24টা আশ্রমে সংকল্প নিয়েছি, আমরা সেই গুরুদেব শান্তিকালীর যে বলিদান দিবসে আমরা কিছু অনাথ আশ্রম, কিছু প্রাইমারি হেলথ সেন্টার, বিভিন্ন হাসপাতালে যারা রোগী অসুখ তাদেরকে কিছু আমরা এই ফল বা মিষ্টি এগুলা বিতরণ করব। এই গত অগাস্টের 27 তারিখ ঠিক আমরা আমাদের কুয়াইতের বিভিন্ন প্রাইমারি হেলথ সেন্টারে আমরা যখন বিতরণ করার পরে লাস্টে যখন আমাদের কুয়াইতের একটা আমপুরা একটা গ্রামের নাম, সেখানে একটা অনাথ আশ্রম রয়েছে। তো আমরা সেখানে যাওয়ার পরে 42 জন ছাত্র ছেলে মেয়ে জনজাতিদেরকে আমরা এই ফল বা মিষ্টি আমরা বিতরণ করেছি। তারপরে একজন মহিলা সেখানেরই স্টাফ, আমি আমার নিজের হাতে ওকে যখন আমি এই যে ফল আমরা যখন ফল ওকে দিতে চেয়েছি তখন উনি ডাইরেক্ট আমাকে না করেছে, না আমি নেব না। আচ্ছা, আমি খুব চিন্তায় পড়ে গেলাম যে আমার হাতে বিষ আছে না এই ফলে বিষ আছে, যে ফলটা খেলে তুমি মারা যাবে, তোমার একটা কিছু ক্ষতি হবে। আমি চিন্তায় পড়ে গেলাম। উনি কি নির্গোষ্ঠী অংশেরই মানুষ ছিলেন? না, গোষ্ঠী আমাদেরই ছিল। তারপর আমি জানতে পারলাম, এখানে গ্রামের লোকের কাছে আমি জিজ্ঞাসা করলাম, সে কেন আমার হাত থেকে ফলগুলো নিতে চাইল না। তখনই এই গ্রামের লোক সে বলল সে ধর্মান্তরিত। তো তার কারণে এই হিন্দুদের হাত থেকে ওরা বিভিন্ন ফল বা এই মিষ্টি এগুলা খেতে চায় না। তো তখন আমি জানলাম যে ধর্ম আমাদের যে পরম্পরা রীতি থেকে যদি ধর্মান্তর হয় তাহলে মানুষ বিভেদ হয়ে যায় এবং বিভক্ত হয়, এটাই প্রমাণ। ওকে, তাহলে আপনি বলছেন যে ধর্মান্তরিত হলে মানুষ বিভক্ত হয়। আপনাদের প্রেস কনফারেন্সে আমরা দেখছিলাম যে এই যে খ্রিস্টান ধর্মে যারা ধর্মান্তরিত হয়েছে তাদের কথা আপনারা উল্লেখ করছিলেন। তো আপনাদের এখানে দাবির মধ্যে কাদের জন্য আপনারা এই দাবি তুলেছেন, কাদের এসটি স্ট্যাটাস বাতিল করতে হবে? যারা খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হয়েছেন নাকি এসটি যারা হিন্দু ধর্ম থেকে অন্য যে কোনো ধর্মেই ধর্মান্তরিত হয়েছেন? হ্যাঁ, এখানে একদম সত্যি কথা বলবো, আপনার চ্যানেলে যারা আমাদের ধর্ম থেকে, আমাদের কাস্টম থেকে, আমাদের রীতিনীতি প্রথা থেকে যারা ধর্মান্তরিত বা আলাদা হয়ে যাচ্ছে সবার জন্য, এখানে শুধু খ্রিস্টানদের জন্য নয়, সে হতে পারে বুদ্ধিস্ট হতে পারে বা এই শিখও হতে পারে বা বিভিন্ন ভারতবর্ষে তো বিভিন্ন ধর্ম আছে না, তো শুধু এখানে খ্রিস্টান না, আমাদের কৃষ্টি সংস্কৃতি যারা অন্য ধর্মতে যায়, যে কোনো পার্সি জৈন যে কোনো ধর্ম ওদের জন্য আমরা ডিলিস্টিং করতে চাই। কেননা আমাদের সমাজে এতই বড় ধরনের ক্ষতি, সেটা আমরা বিচার বিবেচনা করতে হবে। নিজের ধর্ম
বা রীতিনীতি কাস্টম যদি না মানে তাহলে এই সমাজের কতটুক ক্ষতি হয় সেটা খুব গভীরভাবে চিন্তা করে দেখতে হবে। পৃথিবীবাবু, এখানে আপনি যেটা বলছেন, এই যে এসটি স্ট্যাটাস বাতিল করতে হবে তাদেরই যারা ধর্মান্তরিত হয়েছে, এটা কি শুধুই কি রীতিনীতি বা কাস্টম বা যেটা বলছেন সংস্কৃতি, এটা নষ্ট হয়ে যাচ্ছে এর কারণে, নাকি ওনারা দুটো স্ট্যাটাসকে এনজয় করছেন তার কারণে? এখানে সেই জায়গায় কোনো কিছু কি আপনারা চিন্তা করছেন বা কিছু কি বলতে চাইছেন? হ্যাঁ, এখানে আমরা দুটো বিষয়কে নিয়ে আমরা চিন্তা করেছি। একদিকে আমাদের কাস্টম রীতিনীতি প্রথা, হ্যাঁ, অন্যদিকে ওনারা কিন্তু মনে করে নেন একজন বিধর্মী বা আমাদের ধর্ম থেকে যারা ধর্মেন্দ্র হয়ে যাচ্ছে, সে এখানে কিছু না কিছু একটা তো পাচ্ছে, হ্যাঁ, তা সত্ত্বেও আমাদের যে এসটি মনে করে নেন আপনি, এই আমাদের যে এসটির বিভিন্ন ধরনের ট্রেটে আছে, যেমন 335 যে অনুচ্ছেদ তে লেখা আছে, আর্টিকেলে লেখা আছে যে ধরে নেন আপনি ইউপিএসসি, আইপিএসসি, টিপিএসসি এক্সামে বসতে হলে অন্যান্য যারা এসটি বাদে অন্যান্য ক্যাটাগরিতে যারা বসবাস করছেন ওদের জন্য এখানে 80% মার্ক যদি পরীক্ষাতে বসতে হয় 80% মার্ক লাগবে, কিন্তু এখানে কিন্তু এখানে আমাদের এসটিদের জন্য 50%। হ্যাঁ, তাহলে যে ব্যক্তি আমাদের ধর্মান্তরিত হয়ে যাচ্ছে সেখানে কিন্তু সে এসটি সার্টিফিকেট কি বলে দেখে বা শু করে সে এই সুবিধা নিচ্ছে। ধরুন আপনি মেডিকেলেই বলুন না কেন, হ্যাঁ, তো এখানে ডাবল হয়ে যাচ্ছে বেনিফিটটা। তারপরে আমার নিজের জীবনে সত্যি যেটা একটা দিন, প্রত্যেক রবিবারে দেখেছি একটা সাদা পোশাক এবং কালো প্যান্ট পরে বাইসাইকেল চড়ে চড়ে গ্রামের দিকে একজন লোক আসতো। তো ঠিক আমার চোখে প্রায় পড়তো আমার চোখের নজরে। তো একদিন আমি জিজ্ঞাসা করেছি ওর লোকের বাড়ি কোথায়, সে কেন আসে। তো জানতে পারলাম হ্যাঁ, সে একজন খ্রিস্টান ধর্মের অবলম্বী, খ্রিস্টান ধর্ম প্রচার করতে আমাদের গ্রাম অঞ্চলে আসে, সেই হিসাবে সে মাইনা 8,000 টাকা বেতন পাচ্ছে। তো সেই দিক দিয়ে আমরা বিচার করে দেখেছি যে হ্যাঁ, খ্রিস্টান অবলম্বী থেকেও কিছু না কিছু একটা পাচ্ছে বাটা হিসাবে, এন্ড আমাদের যে এসটি যে ফ্যাসিলিটি সেখান থেকেও সে একটা কিছু না কিছু একটা প্রাবধান নিচ্ছে। তার জন্যই আমরা এই দাবি। মানে আপনি বলছেন যে যারা এসটি মানে সুবিধা ভোগ করছে, যারা এসটি বেসিক্যালি শিডিউল ট্রাইব বা তপশিলি উপজাতি যারা, তারা যদি এখন ধর্মান্তরিত হয়ে কোনো মাইনরিটিতে চলে যায়, তাহলে সেখানে মাইনরিটির সুবিধাও পাচ্ছেন এবং এসটি সুবিধাও পাচ্ছেন। দুটো সুবিধা কি একসঙ্গে পেতে পারেন কেউ? না, ভারতবর্ষের সংবিধানে এই ধরনের কোনো লিখিত নাই যে এক ব্যক্তি দুটো সুবিধা পেতে পারে। তার জন্যই আমরা ওনারা যখন আমাদের ধর্ম, সংস্কৃতি, কালচার, রীতিনীতি থেকে ওনারা সরে যাচ্ছেন, যে এই নতুন আধুনিকের একটা নতুন কালচারে আমরা যেতে চাই, ওনারা যেতে পারেন, আমাদের কোনো অসুবিধা নাই। আমরা তো ওনাদেরকে বলিনি আপনারা চলে যান আমাদের কালচার থেকে, আমাদের সংস্কৃতি থেকে। ওনারা ওনাদের মতে চলে গেছেন। তো এখানে আমাদের এসটির প্রফিটটা কিভাবে ওনারা গ্রহণ করতে পারবেন, এটা হচ্ছে আমার প্রশ্ন। না, এখানে এসটি স্ট্যাটাস যদি কেউ ধর্ম পরিবর্তন করেন, ধর্ম পরিবর্তন করলে তার রীতিনীতির, হয়তো আপনি যেটা বলছেন, আপনি যেভাবে উদাহরণ দিয়েছেন যে জন্ম থেকে মৃত্যু অবধি রীতিনীতি কিছু হয়তো পরিবর্তন হলে হতে পারে, সেই ধর্ম অনুযায়ী হয়তো পরিবর্তন হবে, কিন্তু সেই জায়গায় সুযোগ সুবিধার ক্ষেত্রে যিনি একজন এসটি যে বেনিফিটটা পাচ্ছেন, সেটা পড়াশোনার ক্ষেত্রে হোক, সেখানে ইউপিএসসি এক্সামিনে কাট অফ মার্কের ক্ষেত্রেই হোক বা চাকরির ক্ষেত্রেই হোক, সেই সুবিধাটা উনি যে এসটি সার্টিফিকেট দেখিয়ে পাচ্ছেন একবার, আবার মাইনরিটির জন্য আরেকবার পাচ্ছেন, এরকম কি হচ্ছে কিছু? এরকম কি হচ্ছে যে সুবিধা দুভাবেই সুবিধা পাচ্ছেন? আপনি যে উদাহরণটা বলেছেন সেটা হয়তো ব্যক্তিগতভাবে কাউকে কোনো জায়গা থেকে, কোনো অর্গানাইজেশন থেকে হয়তো তাকে সম্মানিত দেওয়া হচ্ছে, যে টাকাটা আপনি বললেন যে যিনি প্রচারের জন্য যাচ্ছিলেন সেটা পাচ্ছেন, আবার উনি এসটি হওয়ার যে সুযোগ সুবিধাগুলো সেগুলো পাচ্ছেন। কিন্তু এমনিতে কি সরকারিভাবে দুটো স্ট্যাটাস মেনটেন করার, দুটো স্ট্যাটাসের জন্য কি সুযোগ সুবিধা পাচ্ছেন কেউ? না। আচ্ছা, এটা সরকারি সুযোগ সুবিধা আপনি যেটা বলেছেন, সরকারিভাবে হয়তো
ওদেরকে ওদেরকে এসটি থেকে বাতিল করা হয়নি বা সরকারি তরফ থেকে এমন কোনো রিপোর্ট দেওয়া হয়নি যে মাইনরিটি চলে গেছেন বা ধর্ম পরিবর্তন হয়ে যাচ্ছেন, সরকারি মতে তো কোনোভাবে ওদেরকে দেওয়া হয়নি। তার জন্য এই সুবিধাগুলো বুক করছে ওরা। ওকে, তাহলে এই মুহূর্তে সংখ্যাটা কত, মানে কতজনের কথা আপনারা বলছেন, কতজন রয়েছেন ত্রিপুরা রাজ্যে এরকম যাদের জন্য আপনারা এই দাবি তুলছেন, যাদের বিরুদ্ধে এই দাবি তুলছেন? অ্যাকচুয়ালি এখানে আমার একটা রিপোর্ট আছে। আমাদের ভারতবর্ষের নিয়ম আছে প্রতি 10 বছর অন্তর অন্তর সেন্সাস হয়। তো এখানে 2011 একটা রিপোর্ট আছে আমার কাছে। 2011 রিপোর্ট মতে এখানে আমরা পাচ্ছি যে আমাদের শিডিউল ট্রাইব থেকে যারা ধর্মান্তরিত হয়ে গিয়েছে ওদের সংখ্যা 1,59,882 জন। আচ্ছা, তো এইভাবে যদি প্রত্যেকটা বছর প্রত্যেকটা দিন যদি এইভাবে আমাদের কাস্টম রীতি ধর্ম থেকে যদি আমাদের ধর্ম ছেড়ে অন্য ধর্মতে ধর্মান্তরিত হয়ে যায়, তাহলে তো আমাদের কাস্টম, আমাদের রীতি, আমাদের প্রথা কিছুই থাকবে না। থাকবে না আমাদের দেব দেবীর মন্দির, থাকবে না আমাদের গ্রামের যে একটা কের পূজা যাকে আমরা বলি। আমরা আগরতলা শহরেও দেখি প্রত্যেক বছর আমাদের রাজবাড়িতে কের পূজা হয়। তারপরে আমরা দেখি উদাহরণস্বরূপ এই যে আমাদের 14 দেবতা মন্দির, প্রত্যেক বছর সেখানে পূজা হয় গালেমের মাধ্যমে, চন্তায়ের মাধ্যমে। থাকবে না আমাদের ইতিহাস, থাকবে না আমাদের রীতি প্রথা কাস্টম, কিচ্ছু থাকবে না। এত সংখ্যক ধর্মান্তরের কারণ কি প্রীতিমবাবু? এভাবে কেন মানে ধর্ম পরিবর্তন হচ্ছে আমাদের রাজ্যে? দেখুন, কারণটা আমি আমার চোখে যেটা দেখেছি আমি, কারণ বিভিন্ন গ্রাম অঞ্চলে আমাদের জনজাতিরা শিক্ষায় শিক্ষিত না, সেটা অন্যান্য জাতিগোষ্ঠীও জানে। স্কুল দূরত্ব থাকে। হ্যাঁ, তো এই জায়গাতে বিভিন্ন গ্রাম অঞ্চলে বিভিন্ন ধরনের মিশনারি স্কুল ওনারা তৈরি করেছেন। তো খুব ভালো স্কুলের মাধ্যমে, মিশনারি স্কুলের মাধ্যমে আমাদের ছেলে মেয়েরা পড়াশোনা করছেন। কিন্তু এখানে দেখেছি বিভিন্ন মিশনারিতে হস্টেলের সুবিধা আছে। তো বেশিরভাগ যারা হস্টেলে থাকে তাদেরকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে স্কুলে বা এই প্রত্যেক রবিবারে উনাদের একটা চার্চ ঘর আছে, প্রত্যেক রবিবারে একটা চার্চ ঘরে নিয়ে যাওয়া হয়। তো চার্চ ঘরে আমাদের দেব দেবীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথাবার্তা ওদেরকে, ছেলে মেয়েদেরকে বুঝিয়ে। আপনাকে একটা উদাহরণ বলবো, সেখানে উদাহরণ দিয়ে আমি বলতে চাই। একদিন ছোট্ট একটা শিক্ষককে আমি জিজ্ঞাসা করেছি যে তুমি কোথায় যাচ্ছ? সে বলেছে আমি চার্চ থেকে এসেছি। ঠিক আছে, খুব ভালো, চার্চে কি শেখানো হয়েছে তোমাদেরকে? তো সে বলেছে একদিকে দেখানো হয়েছে আজ কালী মূর্তির ছবি আর একদিকে আমাদের যিশু খ্রাইস্টের ছবি। তো আমি বলেছি ছোট্ট শিশুটিকে, ছবিতে তুমি কি দেখেছো? সে বলেছে আমাদের যিশুর তো ছোট্ট একটা শিশুকে কুলে নিয়ে আদর করছে, আর আরেক সাইডে যেদিকে কালী মূর্তির ছবি দেখিয়েছে সেখানে সরাসরি দেখা যাচ্ছে যে কালী মূর্তি একজন মানুষের মাথা কেটে রক্ত খাচ্ছে। তো এখানে এইসব ধরনের উদাহরণ ওদেরকে, ছেলে মেয়েদেরকে বুঝিয়ে এবং ওদের যে মাথা এন্ড মগজ ঢুকিয়ে এইভাবে কনভার্ট করা হচ্ছে যে দেখো এই হচ্ছে দেবদেবী, যে নাকি হিন্দুদের মাতা, হিন্দুদের দেবী, ওরা কিন্তু মানুষকে কাছে, মানুষকে খাচ্ছে, আর আমাদের ভগবান দেখো শিশুকে আদর করছে, সেইভাবে কনভার্ট করছে। আর তাছাড়া আরো অনেক কিছু কনভার্ট হওয়ার কিছু আছে, যে আমি কিছুক্ষণ আগে বলেছি আপনাকে যে গ্রাম অঞ্চলে বিভিন্ন ধরনের ধর্ম প্রচারক হিসাবে যাচ্ছে। আমাদের জনজাতির মধ্যে অনেকের ইনকামের সোর্স হচ্ছে না, সংসার বা পরিবার বা বেকার জীবন কাটাচ্ছে। তো সেই জায়গাতে 10,000, 5,000, 8,000 টাকা কাউকে যদি দেই, সে আমাদের কাজও করবে, আমাদের ধর্মের প্রচারও হবে। তো সেইভাবে আমরা দেখি যে একদিকে
কিছু টাকা পয়সার প্রলোভন দেখিয়ে আর অন্যদিকে কিছু এই আমাদের দেবদেবীর মূর্তিগুলো বা ফটো দেখিয়ে এইভাবে পরিবর্তন হচ্ছে আমাদের। বাবু, এখানে একটা প্রশ্ন জানতে ইচ্ছে করছে, আপনারা যখন এত গভীরে বলছেন, একটা গুরুতর অভিযোগও বটে যে এভাবে যদি ধর্মান্তরিত হয়ে থাকে এবং যে কোনো কেউ সদিচ্ছায় তার ধর্ম পরিবর্তন করলো, তাতে সংবিধান কোনো ধরনের বাধা সৃষ্টি করে না, আমাদের দেশ সেকুলার দেশ। এখন কথা হচ্ছে যে আপনি যেটা বলছিলেন, এভাবে ধর্মান্তর করানোর কারণ কি, মানে সেখানের পেছনে স্বার্থটা কি লুকিয়ে আছে? অ্যাকচুয়ালি পেছনে ধর্মান্তরের পেছনে কি স্বার্থ আছে এটা তো ওরাই বলতে পারবে। তো আমি এখানে বলতে চাই, ছোট্ট একটা উদাহরণ আমি আপনাকে দিতে চাই। ওদের অবশ্যই একটা না একটা উদ্দেশ্য আছে। আমরা জানি আমরা সবাই ভারতবর্ষ স্বাধীন দেশে আমরা বাস করি, কিন্তু আমার মনে হচ্ছে এখনো আমরা বিদেশির কিছু না কিছু একটা আমাদের ভারতবর্ষে দিয়ে গেছে বীজ, শুধু আমাদের ত্রিপুরা রাজ্যে না, সেটা আমি কিছুক্ষণ আগে বলেছি বিভিন্ন রাজ্যে বিভিন্ন ডেটে এই রেলি হয়েছে, আমার ডাটা আছে। তো এইভাবে একটা না একটা কিছু তো আছেই ওদের, যে একটা বীজ দিয়ে গেছে আমাদের এখানে, সেই বীজ আজকে কাজ করছে। এন্ড আরেকটা কথা আমি আপনাকে বলবো আপনার চ্যানেলের মাধ্যমে, ধর্মান্তরিত বেশিরভাগ আমাদের এসটির ক্ষেত্রেই হয়। তো সেটার কারণ আমি বলেছি যে আমরা ইকোনমিক, শিক্ষা দীক্ষায় বা ভৌগোলিক বিভিন্ন স্টেটে আছে, তার কারণে বিভিন্ন ইস্যুতে আপনারা এই চারটে বিভাগে, যেটা আপনি বলছিলেন শুরুতে, যে ভৌগোলিক দূরত্ব, নিজস্ব সংস্কৃতি ও ভাষা এবং ঐতিহ্য, ন্যায় বিচার এবং অর্থনৈতিক সম্প্রসারণের জন্য ইকোনমিক্যালি আপনারা ব্যাকওয়ার্ড ছিলেন বলেই তো আপনাদের এসসি স্ট্যাটাস দেওয়া হয়েছে। এখন কথা হচ্ছে যে আপনি ধর্মান্তরের কথা বলছেন, এটা ঠিক আছে, এটা একটা অংশ আমরা শুনলাম। ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড এটাও একটা পার্ট ছিল এই চারটে কারণের মধ্যে। তাহলে ইকোনমিক্যালি যারা এগিয়ে গেছেন, যারা আজ সম্ভ্রান্ত, যারা বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে, সব রকম সুযোগ সুবিধা হয়তো পেয়েছেন এবং যারা হয়তো একটা ভালো অবস্থানে, প্রতিপত্তি অবস্থানে এই মুহূর্তে বিরাজ করছেন, তাদের জন্য কি আপনারা কিছু ভাবছেন? তারা কি যুগের পর যুগ এভাবে এসটি রিজার্ভেশন পেয়ে যাবে? একটা অংশ তো আমরা দেখতে পাচ্ছি, আর যার জন্য আপনি যেটা বলছেন যে শিক্ষা দীক্ষা থেকে শুরু করে আর্থিকভাবে পিছিয়ে রয়েছে বলে আপনি বলছেন যে তাদের ধর্মান্তর করা হচ্ছে। তাহলে একটা শ্রেণী যখন ইকোনমিক্যালি হাই ক্লাসে পৌঁছে গিয়েও এসটি স্ট্যাটাসের সুবিধা গ্রহণ করছেন, তখন আরেকদিকে আরেকটা এসটি, যেখানে গ্রাম পাহাড়ের এসটিরা, ওনারা কিন্তু এখনো সেই দুর্ভোগ পোহাচ্ছেন। তা আপনাদের কি মনে হয়, যারা কি ইকোনমিক্যালি, যারা সলভেন্ট এই মুহূর্তে, যারা ভালো আছেন, তাদের কি স্ট্যাটাসটা কি একই রকম থাকা উচিত? দেখুন, সেটা তো আমাদের ভারতবর্ষের মহামহিম রাষ্ট্রপতি ওনার ধারাই বা লোকসভাতে বিভিন্ন এই ভারতবর্ষের সংবিধানের মাধ্যমে এইগুলা হয়। তো যারাই আজকে বিভিন্ন উচ্চ পদে চাকরি বাকরি বা ইকোনমি হিসাবে উচ্চ পদে রয়েছেন, তো আমরা তো ওদের জন্য বলিনি, আমরা বলেছি যে আমাদের নিজস্ব কিছু রীতি নীতি, প্রথা, কাস্টম, সংস্কৃতি রয়েছে, ওদের জন্য আমরা ডিলিস্টিং চাই। আমরা চাই না যারা এই আজকের দিনে যারা শিক্ষিত, গুণী, জ্ঞানী ব্যক্তি বা অর্থনৈতিক হিসাবে যারা সচেতন রয়েছে, ওদের জন্য আমরা এইসব আমরা চিন্তা করিনি। আমরা চিন্তা করি যারা আমাদের সমাজের যে রীতি প্রথা কাস্টমকে ফেলে অন্য সমাজের রীতিনীতি প্রথাকে বহন করছে, ওদের জন্য আমরা চিন্তা করি। ওকে, না আপনি এই চারটে কারণ বললেন, এই চারটে কারণের মধ্যে নিজস্ব সংস্কৃতি এবং ভাষা যারা এই মুহূর্তে, বা ধরুন আপনি বলছিলেন যে ভুলে যাচ্ছে বা মানছেন না, যারা ধর্মান্তরিত হয়ে, ঐতিহ্য বা যারা ন্যায় বিচার এগুলোকে মানছেন না, এগুলো করতে পারছেন না, ঐতিহ্য ধরে রাখতে পারছেন না, তাদের জন্যই তো আপনারা দাবি তুলছেন সেই অংশের জনজাতিদের বা নৃগোষ্ঠীদেরই এসটি স্ট্যাটাস বাতিলের দাবি তুলছেন আপনারা। তো সেই জায়গায় দাঁড়িয়ে যারা অর্থনৈতিকভাবে যারা সম্প্রসারিত হয়ে গেছে, তাদের জন্য দাবি তুলছেন কিনা সেটা জানতে চাইছিলাম। তাদের জন্য আমরা এই মুহূর্তে দাবি তুলছেন না। ওকে, আপনাদের ডিলিস্টিং র্যালি আপনারা দাবি তুলেছেন, বললেন আপনারা এইভাবে, যারা ধর্মান্তরিত হয়ে গেছে, যারা রীতিনীতি মানছেন না, তাদের এসটি স্ট্যাটাস দাবি তুলেছেন। ডিলিস্টিং র্যালি এবং জনসভা
এটা কি র্যালি, কি ধরনের র্যালি, এখানে সেখানে কি করতে চাইছেন আপনারা? এখানে আমরা শান্তিপূর্ণভাবে র্যালি করতে চাই। ডিলিস্টিং যাদের জন্য আমাদেরকে ভারতবর্ষের 342 অনুচ্ছেদ সংবিধানে লেখা আছে। এই যে আমরা কিছুক্ষণ আগে আমি বলেছি আপনার চ্যানেলের মাধ্যমে কি ক্রাইটেরিয়া হতে পারে একজন জাতি বা তপশিলি উপজাতি হতে গেলে। তপশিলি উপজাতি হতে গেলে কিছু ক্রাইটেরিয়া আমি বলেছি আপনাকে। তো যারা আমাদের সমাজ থেকে এই ক্রাইটেরিয়া মানছে না, অথচ আমাদের আমাদেরই ঘরের বা আমাদেরই আত্মীয় স্বজনের ভাই বোন রয়েছে, মানছে না, তো তাদের জন্যই আমরা শান্তিপূর্ণ র্যালি করতে চাই। আমরা কোনো ধর্মের বিরুদ্ধে না, সে যে কোনো ধর্মান্তর হোক, আমরা কোনো ধর্মের বিরুদ্ধে না। আমরা তাদেরকে র্যালির মাধ্যমে দাবি করব যে যারা আমাদের সংস্কৃতি, ধর্ম, রীতি, প্রথা মানছে না, তাদের জন্য আমরা র্যালি করব 25 তারিখ ডিসেম্বর আষ্টবল ময়দানে। এবং সারা ত্রিপুরা রাজ্যের রাজ্যবাসীকে আমি আপনার চ্যানেলের মাধ্যমে বলতে চাই, র্যালিতে খুব শান্তিপূর্ণভাবে হবে এবং লোকসংখ্যা প্রায় জমায়েত 30 থেকে 35 হাজার হবে। আজকের রিপোর্টে দাঁড়িয়ে সেটা বাড়তেও পারে আগামী 2-4টা দিনের মধ্যে। তো আমরা মূলত আমাদের র্যালি এটাই থাকবে যে আমাদের কাস্টম, যে কাস্টম এই রাজ্যের 184 রাজারা আমাদেরকে দিয়ে গেছেন, সেই কাস্টম আমরা ধরে রাখতে চাই। আর অন্যদিকে যারা আমাদের কাস্টম, আমাদের রীতি, আমাদের নীতিকে কুসংস্কার বলে একটা আখ্যা দিয়েছে, আমি বিভিন্ন চ্যানেলের বিভিন্ন ইউটিউবারের বিভিন্ন ধরনের মন্তব্য আমি শুনেছি। সেখানে যারা মানছে না, ওদের জন্য, আমাদের রীতিনীতিকে মানছে না, ওদের জন্য আমার একটা প্রশ্ন আপনার চ্যানেলের মাধ্যমে। মনে করে নেন আমরা ত্রিপুরাবাসী, অন্যান্য রাজ্যের আমি বলছি না, ত্রিপুরাবাসী যতজন আমরা এসটি শিডিউল ট্রাইব আছেন, সবাই মনে করে না আমরা ধর্মান্তরিত হয়ে যাচ্ছে। সবাই আজকের মাথায় দিনে দাঁড়িয়ে মনে করেন আমরা 13 লাখ বা 13.5 লাখ আমাদের ত্রিপুরা রাজ্যে জনজাতি গোষ্ঠী সম্প্রদায় আছে। সবাই ধর্মান্তরিত যদি আমরা হয়ে যাই একদিন, 1 বছর, 2 বছর, 5 বছর পরেও যদি হয়ে যায়, তাহলে আমাদের সমাজের রীতি নীতি প্রথা, এই যে রাজা মহারাজারা আজকে এই ত্রিপুরার যে বড় বড় মন্দির তৈরি করে দিয়েছেন, কি হবে? কে দেখবেন? আমাদের সমাজ কে রক্ষা করবেন? সেটাও তো প্রশ্ন আছে। পৃথিবীবাবু, এই যে আপনি বলছেন যে আপনাদের সমাজের রীতি নীতি কাস্টমসের কথা বারবার বলছেন, যারা ধর্মান্তরিত হয়েছে তারাই এটা পালন করছেন না এমন কি? নাকি ধরুন যারা কিছুক্ষণ আগে আপনারা যারা বলছিলেন যারা সম্ভ্রান্ত হয়ে গেছেন, যারা উচ্চশিক্ষিত হয়ে বা পড়াশোনা শিখে যারা আর্থিকভাবে সচ্ছল হয়ে গেছেন, সম্ভ্রান্ত হয়ে গেছেন, যারা শহরে বাস করেন, যারা আধুনিক কালচারকে গ্রহণ করে নিয়েছেন, সবাই কি গ্রাম পাহাড়ে যারা সহজ সরল গোষ্ঠীরা আছেন তারা যেভাবে কাস্টমটাকে, আপনাদের কথা অনুযায়ী যে ধরনের যে কাস্টম বা রীতিনীতির কথা আপনি বলছেন, তারা যেভাবে পালন করছে, শহুরে যারা ধর্মান্তরিত হয়নি কিন্তু তারপরেও যারা শহরে আছে, যারা সম্ভ্রান্ত, তারা কি পালন করছে বলে মনে হয়? আপনি সেটা দাবি করে বলতে পারবেন? হ্যাঁ, তাদের মধ্যে আমি আপনার চ্যানেলের মাধ্যমে বলতে চাই, 100 জনের মধ্যে মনে করে নেন আপনি 50 বা 60 জন পালন করছে, বাদ বাকিরা বিভিন্ন ভৌগোলিক কারণে ওনারা পালন করতে পারছেন না। যেমন শহরে, আমি একটা উদাহরণ দিই আপনাকে আপনার চ্যানেলের মাধ্যমে। শহরে আমরা গ্রাম অঞ্চলে যেভাবে বাস করি সেভাবে তো আমরা বাস করতে পারি না। আমি যেখানে বাড়ি তৈরি করব, আমার বাড়ির সামনে আর এক জনজাতিও হতে পারে, আর এক জাতিরও হতে পারে। তো ভৌগোলিকের কারণে ওনারা শহরে আমাদের যে রীতি প্রথা মানতে পারছে না। আচ্ছা, ওকে, তাহলে গ্রামে গঞ্জে সেটা মানা হচ্ছে। তাহলে এখন কথা হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কি এটা বলতে পারি যে শহরের যে মানসিকতাটা, শহরের জনজাতিদের বা নৃগোষ্ঠীদের যে মানসিকতাটা, সেটা সম্পূর্ণভাবে কি গ্রাম পাহাড়ের জনজাতিদের বা নৃগোষ্ঠীদের মানসিকতার উপর রিফ্লেক্ট হচ্ছে, বা উল্টোটা হচ্ছে কি? ওনারা যা চিন্তা করছেন এনারা সেটা ভাবতে পারছেন কি?
হ্যাঁ, এটা দেখুন, ওনারা আমাদের গ্রাম অঞ্চলে আজকে এই দিনে দাঁড়িয়ে আমি বলতে পারি, যারা শহরে বসবাস করছেন, ওনারা আগে কোথায় বাস করতেন? ওনারা তো গ্রাম অঞ্চলে বাস করতেন, গ্রাম অঞ্চলে বাস করতেন। তো ওনারা জানতেন যে গ্রাম অঞ্চলে আমাদের সমাজ, আমাদের যে রীতি, আমরা একসাথে একই গ্রামে এক গ্রামে 100-150 পরিবার এভাবে বসবাস করতেন। তো ওনারা সেটা চিন্তা করতেন, কিন্তু এখানে ভৌগোলিকের কারণে ওনারা এইভাবে বসবাস করতে পারতেন না। ওনারা অলরেডি চিন্তা করতেন। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিক্রিয়া আমরা শুনেছি আপনাদের এই বিষয়টা নিয়ে, আপনাদের এই দাবি নিয়ে। কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন বলেছেন, দ্য ডিমান্ড ইটসেলফ ইজ আনকনস্টিটিউশনাল, ইললিগ্যাল। জিএমপি তথা বাম নেতা নরেশ জমাতিয়া উনি বলেছেন এই দাবি অসাংবিধানিক। আপনারা এই দাবি কার কাছে তুলছেন, কার কাছে করছেন এবং কিভাবে পূরণ হবে আপনাদের দাবি? দেখুন, এখানে স্পষ্ট বলতে চাই, অসাংবিধানিক যে শব্দ বিভিন্ন রাজনীতির নেতৃবৃন্দরা তুলেছেন, সংবিধান মানুষের জন্য তৈরি হয়েছে এবং এই সংবিধান দাতা মানুষই লিখেছেন। যিনি আমাদেরকে সংবিধান দিয়েছেন, লিখেছেন বাবা সাহেব আম্বেদকর, উনি লিখেছেন। তো সংবিধান মানুষের জন্য। তো কেননা এখানে স্পষ্ট লেখা আছে 341 অনুচ্ছেদ সংবিধান আর্টিকেল অনুসারে লেখা আছে যে এসসি, যাদেরকে আমরা এসসি বা প্রাবধান সংবিধান থেকে তফসিলি জাতি প্রাবধান দেওয়া হয়েছে। এখানে স্পষ্ট লেখা আছে যে যদি কোনো এসসি নিজের ধর্ম, সংস্কৃতি, রীতি প্রথা ছেড়ে অন্য ধর্মতে ধর্মান্তরিত হয়ে যায়, তাহলে ওনাদের এসসি সার্টিফিকেট বাতিল হবে। তো আমরা এখানে দাবি করতে চাই যে সংবিধানের 341 ধারাতে যেভাবে লিখেছেন ঠিক সেইভাবে 342-এর ঠিক সংশোধন করে এসটির জন্যও এসসির মতো যাতে সংবিধান সংশোধন করে আমাদেরকে এই প্রাবধান দেওয়া হয়। তার জন্য আমরা ভারত সরকারের কাছে, মহামহিম রাষ্ট্রপতির কাছে আমরা দাবি জানাবো। ওকে, প্রীতমবাবু, অনুষ্ঠানের শেষ পর্বে চলে এসেছি। আপনারা দাবি জানাবেন এবং দাবি জানানোর জন্যই আপনাদের এই ডিলিস্টিং র্যালি। 25শে ডিসেম্বরকে বেছে নেওয়ার পেছনে কোনো বিশেষ তাৎপর্য রয়েছে? কারণ সেটা একটা এমন একটা দিন, বড়দিন এবং খ্রিস্টানদের একটি উৎসবের দিন, এবং যে উৎসবে যেহেতু আমরা দেশে এবং গোটা বিশ্বে বলা হয় এবং সবাই বলছেন, অভিযোগ করছেন, এই দিনটাতে তো সবাই আনন্দ করেন, এবং সেই দিনটাকে আপনারা কেন বেছে নিলেন? দেখুন, এটা শুধু আমাদের ত্রিপুরা রাজ্যের নয়, সারা ভারতবর্ষের। আমি প্রথমেই বলেছি বিভিন্ন স্টেটে বিভিন্ন ডেটে র্যালি হয়েছে। তো যে 25শে ডিসেম্বরের ডেট ফিক্স করা হয়েছে আমাদের ত্রিপুরা যে ডিলিস্টিং র্যালির জন্য, সেটা আমরা করিনি। সারা ভারতবর্ষের সংগঠন ঠিক করেছে, ঠিক সেই ডেট আমাদের ত্রিপুরা রাজ্যে আমরা পালন করতে যাচ্ছি। আচ্ছা। দ্বিতীয় দিকে আপনি বলেছেন সারা বিশ্বতে এই বড়দিনের একটা উৎসবের আনন্দ। তো আমরা সব ধর্মকে মানি, সব ধর্মকেই আমরা সম্মান করি। বিভিন্ন ধর্ম যাজকদেরকে আমি মান সম্মান করি ব্যক্তিগত তরফ থেকে, সংগঠনের তরফ থেকে। ওনারা ওনাদের মতো উৎসব মানাবেন, ফুর্তি করবেন, নাচ গীত অনেক কিছু করবেন, সেটা ওনাদের ব্যাপার। সেদিন তো শুধু খ্রিস্টানদের বড়দিনই নয়, আমাদের ভারতবর্ষের বিভিন্ন হিন্দু সনাতন ধর্মের তো তুলসী দিবস সেদিনে। তো এই ডেট 25 তারিখ যে ডিসেম্বর, সেটা নিয়ে আমাদের মনোমানি বা কিছু বলার এখানে নেই। সেটা আমাদের ভারতবর্ষের সংগঠন, সারা ভারতবর্ষের সংগঠন ওনারা ঠিক করেছেন, আমরা ঠিক শুধু পালন করতে যাচ্ছি। ওকে, অনুষ্ঠানের শেষ পর্বে আমি একদম একটা শেষ প্রশ্ন আপনাদের কাছে। জনজাতিদের রীতিনীতি বা নৃগোষ্ঠীদের রীতিনীতি, কাস্টমস ধরে রাখার জন্য আপনারা বলছেন ধর্মান্তরের মাধ্যমে যারা এইগুলো ভুলে যাচ্ছে, তার বিরুদ্ধে আপনারা দাবি তুলছেন এবং তাদের এসটি স্ট্যাটাস বাতিলের দাবি আপনারা তুলছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে ওনাদের আর কোনো ধরনের সমস্যা আছে কি এর থেকে বেশি গুরুত্বপূর্ণ?
জনজাতিদের, নৃগোষ্ঠীদের, আদিবাসীদের, শিডিউল ট্রাইবদের, আপনারা যাই বলেন? এই মুহূর্তে উনাদের তরফ থেকে আর এই কি বলে সমস্যা তো কোনো আসার কথা না। তো আমি প্রথমেই বলেছি ওনারা ওনাদের মতে উৎসব মানাবেন, আমরা আমাদের মতো। উৎসব নয়, আমি খ্রিস্টানদের কথা বলছি না, আমি বলছি জনজাতিদের কথা। আপনাদের জনজাতি অংশের মানুষ যারা রয়েছেন, যারা বিভিন্ন ধর্মের, হতে পারেন খ্রিস্টান ধর্মের, হতে পারেন হিন্দু ধর্মের, হতে পারেন বৌদ্ধ ধর্মের, ধর্ম এখানে আসে না। আমি একদম টোটাল ত্রিপুরা রাজ্যের যারা 13-13.5 লাখ আপনি বলছিলেন যে জনজাতি অংশের মানুষ রয়েছেন, তাদের কোনো সমস্যা, আর কোনো গুরুত্বপূর্ণ সমস্যা কি এই মুহূর্তে রয়েছে? হ্যাঁ, সমস্যা তো এটা জীবনে জাতি গোষ্ঠীর সমস্যা তো থাকবেই। সেটা নিয়ে আমরা পরবর্তীতে আমরা চিন্তাধারা করব। আচ্ছা, এখন আপাতত আমরা এই যে বড় একটা সমস্যা, আমাদের সামাজিক যে সমস্যা, সেটাকে নিয়ে আমরা বিচার বিবেচনা করছি। সমস্যা থাকবেই, মানুষের জীবনে সমস্যা থাকবে, আসবে, যাবে। তো আমরা সেগুলো আমরা ভবিষ্যতে আমরা দেখব। ওকে, অসংখ্য ধন্যবাদ প্রীতিমা বাবু আজ আমাদের সঙ্গে থাকার জন্য। সবশেষে একটা কথা বলতে চাই আমি আপনার চ্যানেলের মাধ্যমে। আমি ছোট্ট একটা লাইন একটা লিখেছি হিন্দিতে, সেটা আপনার চ্যানেলের মাধ্যমে বলতে চাই। জিসমে গিরতি হে সাইদরা গুমিতি সবই নদিয়া वो सिंधु है हम, जिसमें गिरती है साइदरा गुमिती सभी नदियां वो सिंधु है हम, सारी दुनिया की वतन कहती है हिंदू है हम। অসংখ্য ধন্যবাদ আপনাদের আজ আমার সঙ্গে থাকার জন্য, প্রীতম বাবু আপনাকে, এবং আলোচনায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ আপনাকে। নমস্কার। দর্শক বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখছিলেন জনজাতি সুরক্ষা মঞ্চ ত্রিপুরা রাজ্যের যে একটা দাবি তুলেছেন ওনারা কিছুদিন আগে। 19 নভেম্বর একটি প্রেস কনফারেন্স করে ওনারা দাবি তুলেছেন। তারপর সেই দাবি নিয়ে অনেক জায়গায় অনেকভাবে চর্চা হয়েছে, চর্চা হচ্ছে। এসটিদের, একাংশ এসটিদের এসটি স্ট্যাটাস বাতিলের দাবি তুলেছেন ওনারা। কেন বাতিল করতে হবে আজ আমরা বিস্তারিত শুনলেন আপনারা। তো আপনারা কি মনে করেন অবশ্যই আমাদের জানাতে পারেন। নিউজ ভ্যানগার্ডের ইউটিউব পেজে গিয়ে, কমেন্ট বক্সে গিয়ে, আজকের অনুষ্ঠানের কমেন্ট বক্সে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। কারণ অবশ্যই আপনাদের মতামত জানলে আমাদের জানতে সুবিধা হবে আপনারা কে কি ভাবছেন। তবে আজ বিস্তারিত জানলেন কেন সেই 25শে ডিসেম্বরে ডিলিস্টিং র্যালি এবং জনসভার আয়োজন করেছেন জনজাতি সুরক্ষা মঞ্চ। কি দাবি করছেন ওনারা, কেন দাবি করছেন, কিসের ভিত্তিতে দাবি করছেন, ওদের দাবির পেছনে কি যুক্তি রয়েছে, সবই আজ প্রীতিময় বাবু বললেন। আপনারা কে কি ভাবছেন অবশ্যই আমরা জানবো পরে, এবং এ নিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। তাই বিভিন্ন নিউজ আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।